নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকেই জানাই সুস্বাগতম। আজকেও নিয়ে চলে এসেছি আরেকটি অলৌকিক পর্ব নিয়ে। আপনারা শুনছেন সরোজ কুমার রায়চৌধুরী লিখিত দেশভাগের আগের গল্প প্রেমের দুবার। এটি প্রথম পর্ব। দূরে একটা পাহাড়ে আলো ছায়ার লুকোচুরি খেলা চলছিল। এই পাহাড়টা ভেতরের বারান্দা থেকেই দেখা যায়। মানবের মনে হচ্ছিল একটা ছায়া তাড়া করেছে আলোকে। ছায়ার ভয়ে আলো ছুটে পালাচ্ছে, কিন্তু ছায়া কোথাও সুস্থভাবে আলোকে বসতেই দিচ্ছে না, দম নিতে দিচ্ছে না। একটু পরেই আবার তাড়া করছে। মানব মনে মনে হাসে। আলোর অবস্থা অনেকটা তারই মতো, পিছনে ছায়ার তারা লেগে আছে। এর চেয়ে চাঁদের অবস্থা অনেকখানি উন্নত। রাহু তাকে তাড়া করে, কিন্তু সর্বক্ষণের জন্য নয়। চাঁদ বিশ্রাম করবার, আকাশে হেসে খেলে ঘুরে বেড়াবার অবসর পায়, এবং চাঁদকে রাহু যদিও গ্রাস করে, কিন্তু ফের ছেড়েও দেয়। আলোকে যদিও ছায়া গ্রাস করতে পারে না, কিন্তু দম নিতেও দেয় না। অবিকল তার মতো পুলিশের তাড়ায় সে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে বেড়াচ্ছে। তাকে গ্রাস করতে পারেনি এখনো, কিন্তু দম নিতেও তো দিচ্ছে না। রত্নেশ্বর এসে জিজ্ঞেস করল, দা, চা খাওয়া হয়েছে? রত্নেশ্বর এই বাড়ির মালিক। ব্যবসার সূত্রে তার পিতামহ আসামের এই জঙ্গলে এসে বাস করছিলেন। জঙ্গল বটে, কিন্তু ব্যবসাটা চলে ভালো, সুতরাং আর ফিরে যাবার আবশ্যক হয়নি। সেই থেকে এরা এখানেই রয়ে গিয়েছে। কিন্তু কি করে রত্নেশ্বরকে এরা দলে পেল তা মানবের জানার কথা নয়, জানবার কোনো কৌতূহলও তার নেই। দল থেকে সে খবর পেয়েছে এইখানে রত্নেশ্বর নামে তাদের দলের একজন শুভানুধ্যায়ী আছে। সেইটাই তার পক্ষে যথেষ্ট। সেই খবরের উপর ভরসা করেই সে ঘুরতে ঘুরতে আজ দিন কয়েক হলো এইখানে এসে আশ্রয় নিয়েছে। দলের সংকেত রত্নেশ্বরের জানা, সুতরাং সেই সংকেত দেখাতেই সে আর দ্বিধা করেনি। পরম শ্রদ্ধার সঙ্গে মানবকে নিজের অন্তরে আশ্রয় দিয়েছে। রত্নেশ্বরের প্রশ্নের উত্তরে মানব জানালো তার চা খাওয়া হয়েছে। রত্নেশ্বর আবার জিজ্ঞেস করে, কোনো কষ্ট হচ্ছে না তো দাদা? মানব হাসল। কষ্ট কষ্ট আমাদের হয় না। রত্নেশ্বর আবার বলে, তা জানি, কষ্ট আপনাদের হতে নেই, কিন্তু সে যখন লোকালয়ের বাইরে থাকেন। গৃহে বাড়িতে থাকলে গৃহী সকল সময় সন্ত্রস্ত থাকে, পাছে আপনাদের কোনো কষ্ট হয়। মানব হেসে বলল, না, আমার জন্য সন্ত্রস্তভাবে থাকবার কোনো দরকার নেই। আমাকে গরুর আদরে রেখেছ তোমরা সবাই মিলে। রত্নেশ্বর করজোড়ে বলল, গুরুই তো আপনারা, গুরুর চেয়েও বড়। সারা দেশের গুরু আপনারা। দেশের জন্য সর্বস্ব ছেড়েছেন। আপনাদের জীবনের দাম কত? মানব হেসে ফেলে বলল, দাম? দামের কথা যদি বললে তাহলে বলি, আমার কাছে আমার জীবনের দাম কানাকড়িও নয়। সঙ্গে রিভলভার আছে, পটাশিয়াম সায়ানাইড আছে। যে কোনো মুহূর্তে শেষ করার দরকার হতে পারে।
মানব রত্নেশ্বরের দিকে চেয়ে ঈষৎ হাসল, তারপর বলল, তোমাদের কাছে কত দাম জানি না, কিন্তু সরকার আমার জীবনের দাম স্থির করেছেন। জানো কত? 2000 টাকা। বিস্মিতভাবে রত্নেশ্বর বলল, মাত্র? মানব আবারও উত্তর দেয়, হ্যাঁ, আমাকে যে ধরিয়ে দেবে আমার মাথার বিনিময়ে তাকে সরকার 2000 টাকা পুরস্কার দেবে। রত্নেশ্বরের বিষয় তখনও কাটেনি। আবার জিজ্ঞেস করল, মাত্র 2000 টাকার জন্যে আপনাকে কেউ ধরিয়ে দিতে পারে? মানবের আবার উত্তর, পারে, তার চেয়েও কম টাকার জন্যও পারে। সে প্রমাণ আমি নিজেই পেয়েছি। কেন পারে জানো? দারিদ্র্যের জন্যেই। তা তো আছেই, দুবেলা হাড়ি চড়ে না এমন লোকের সংখ্যা অনেক। তাদের কাছে 2000 টাকা একটা ঐশ্বর্য। তবু তারা হয়তো আমাকে ধরিয়ে দেবার আগে দ্বিধা করবে। কিন্তু দ্বিধা করবে না কারা জানো? রত্নেশ্বর অবাক হয়ে জিজ্ঞেস করে, কারা দাদা? মানব বলে, যাদের আমরা মধ্যবিত্ত শিক্ষিত ভদ্রলোক বলি। বাংলাদেশে এই একটা আশ্চর্য সম্প্রদায়। এরা দেশের জন্য অকাতরে প্রাণ দিতেও পারে, আবার দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিও করতে পারে। কিন্তু এদের আমি ভালোবাসি, আবার এদেরই আমি ভয় পাই। মানব নিঃশব্দে কি যেন ভাবতে লাগলো, তারপর বলল, তোমার এখানে নির্ভয়ে রয়েছি, কিন্তু মন এমনই সন্দিগ্ধ হয়ে গেছে যে তোমার প্রতিবেশীদের বিরুদ্ধেও ভয় রয়েছে। হাত তুলে অভয় দিয়ে রত্নেশ্বর সহাস্যে বলল, কিছুমাত্র ভয় করবেন না দাদা, এরা অতি নিরীহ লোক, খাটে খোটে খায় দায়, ব্যাস, রাজনীতির ধারও ধারে না। মানব বলে, ভালো, এই কদিনে শরীরের কিছুটা উন্নতি বোধ করছি। আশা করি আর কয়েকদিনের মধ্যেই দূরপাল্লার শক্তি সংগ্রহ করতে পারব। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, যদিও বাইরে বড় একটা বেরোই না, তবু কারো কারো চোখে পড়ে থাকতেও পারি। রত্নেশ্বর বলে, হ্যাঁ দাদা, তা পড়েছেন। তারা আমার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেনি? রত্নেশ্বর বলে, করেছে। আমি বলেছি আমার পিস্তুত দাদা চা বাগানের চাকরির খুঁজে এসেছেন। রত্নেশ্বর বিজ্ঞের মতো হাসতে লাগলো। এরপর মানু বলল, ভালো বলেছ, কিন্তু এর ফলে ব্যাপারটা কি দাঁড়ালো খেয়াল করেছ? রত্নেশ্বর অবাক হয়ে জিজ্ঞেস করে, কি দাদা? মানব উত্তর দেয়, যে ভারতবর্ষ আমার মা আর তোমার পিসিমা। এরপর দুজনেই প্রাণ খুলে হেসে উঠল। নিত্যদিনের মতো মানব ভেতরের দিকের বারান্দায় একখানি বেতে চেয়ারে বসে পাহাড়ের দিকে চেয়েছিল। পাহাড় কিছুতে তার কাছে পুরনো হয় না। আলোয় ছায়ায় কেবলই সে রং বদলাচ্ছে। তার নিত্য নতুন পোশাক। আর একদিনের ঘটনা। রত্নেশ্বর এসে বলল, দেখুন তো এই জুতো জোড়া পায়ে হয় কিনা। মানব বলে, না হয়ে উপায় আছে, এনেছো যখন তখন ঠিক হবে। যদি ছোট হয় গোড়ালির মগজি কেটে নেব, আর বড় হলে ন্যাকড়া দেব টোতে। বলতে বলতে মানব সহাস্যে পা গলালো জুতোর মধ্যে। তারপর জিজ্ঞেস করে, ঠিক হয়েছে না? রত্নেশ্বর বলল, আপনার কি মনে হয়?
আমার? মানব মুচকি হেসে বলল, কি জানো, অনেকদিন জুতো পায়ে দেওয়া নেই, ঠিক বুঝতে পারছি না। বারান্দার এধার থেকে ওধার পর্যন্ত মশ মশ করে একবার ঘুরে এসে বলল, কখনো মনে হচ্ছে ছোট হয়েছে, কখনো মনে হচ্ছে বড়। রত্নেশ্বর হেসে ফেলল, ঠিক হয়েছে, একবারও মনে হচ্ছে না? মানব বলে, তাও হচ্ছে মাঝে মাঝে। জুতো জোড়া পরখ করতে করতেই মানব আবারও বলে, বেশ ভালো জুতো হয়েছে, মনে হচ্ছে দামি জুতো। কিন্তু কি জানো, পুরনো জুতোর মতো আরাম কিছুতেই নেই। সেই জুতোর শোক আমি এখনো সামলাতে পারিনি। রত্নেশ্বর বলে, ফেলে দিলেন কেন? এখানে নিয়ে এলে মেরামত করা যেত। মানব আবারও বলে, বোধ হয় যেত না রত্নেশ্বর, শোলটার এক পাশ ফুটো হয়ে গিয়েছিল। ওপরের চামড়াটার অবস্থা তারও চেয়ে শোচনীয় হয়েছিল। কিন্তু জুতো জোড়া পরে কি চমৎকার দৌড়নো চলত রত্নেশ্বর, সে আর বলে বোঝাবার নয়। এই জোড়া পরে দৌড়নো বোধ হয়। সঙ্গে সঙ্গে রত্নেশ্বর বলল, চলবে দাদা, চামড়াটা নরম আছে, 2-4 দিন অভ্যেস করে নিলেই চলবে। মানব বলে, দেখা যাক। রত্নেশ্বর আবার বলল, এখানে তো জুতোর দোকান নেই, 10 মাইল দূরে শহর, সেখান থেকে আনাতে হয়েছে। ভয় ছিল মাপসই না হলে কি হবে, আবার কবে লোক যাবে শহরে তার হাতে ফেরত দেওয়া। এখানে ওই একটা ঝামেলা দাদা, কাছে কাছে কিছুই নেই, শুধু সপ্তাহে একটা দিন হাট বসে, তরি তরকারি মাছটা আঁশটা পাওয়া যায়, নইলে কি যে হতো। মানব জিজ্ঞেস করে, হাট কি বেশ বড়? রত্নেশ্বর উত্তর দেয়, তা মন্দ নয়, জিনিসপত্র আসে, তবে চা বাগানের লোকদের উৎপাদে কিছুতে হাত দেবার উপায় নেই। দাম খুব বেশি বুঝি? রত্নেশ্বর বলে, অসম্ভব রকম। এখানকার লোক মানে তো চা বাগানের বাবু ভায়া আর কুলি কামিন, আর ধরুন গিয়ে দোকানি পশারি, সবারই তো হাতে কাঁচা পয়সা, কোনো জিনিস পড়তে পায় না, সব চিলের মতো ছু দিয়ে তুলে নেয়। রত্নেশ্বর হাসতে লাগল, আবার বলল, আর করেই বা কি বলুন, কাছাকাছি হাট বলতে এইটি, আর যা আছে সে অনেক দূরে। সাহেব শুভ কি বাবু ভাইয়ারা মোটরে করে সেখান থেকেও বাজার করে, কিন্তু সাধারণ লোক তো আর তা করতে পারে না। তাদের সম্বলের মধ্যে এইটি, হপ্তার একটি দিন, দুটি খেতে হবে তো দাদা। মানব সম্মতি জানায়, সুতরাং দামের দিকে চাইলে চলে না, যা পাওয়া যায় যেমন দরই হোক কিনতে হয়, তাছাড়া উপায় কি? দাদা, আপনার মুরগি চলে তো? মুরগি? মানব হেসে ফেলল, 6 মাস শুধু পাহাড়ের পথে ঘুরেছি, সেখানে পাহাড়িদের বাড়িতে কি খেয়েছি আর কি না খেয়েছি বলতে পারবো না। রত্নেশ্বরের কৌতূহল প্রবল হয়ে উঠল, পাহাড়ি? ওদের সঙ্গে খুব মিশেছেন বুঝি? মানব জবাব দেয়, না, ওরা সবাই খুব মিশুকে নয়, তাছাড়া ওদের ভাষা জানি না। দিনের বেলা ওরা কাউকে বড় ছোঁয়া দেয় না, কিন্তু সন্ধ্যের পর কোনো পাহাড়ি পল্লীতে গিয়ে যদি পড়ো, খাওয়া শোয়ার যে কি যত্ন করবে সে আর বলার নয়। রাত্রের অতিথি ওদের কাছে খুব সম্মানের পাত্র।
রত্নেশ্বর আবার জিজ্ঞেস করল, পাহাড়ের পথে ওরা ছাড়া বোধহয় কেউ চলাফেরা করে না? না বোধহয়, অন্তত চোখে পড়েনি। তবে দু একটা সন্ন্যাসীর দল দেখেছি। আমাদের দেশের সন্ন্যাসী? তেমন একজনের সঙ্গে দেখা হয়েছিল। সে একটা আশ্চর্য ব্যাপার। রত্নেশ্বর উচ্চকিত হয়ে উঠল। কিরকম? মানব গম্ভীরভাবে বলল, তোমার পক্ষে বিশ্বাস করাই কঠিন হবে হয়তো, তবু বলি। তখন আমি পাহাড়ি পথে পূবের দিকে আসছি। মায়ের জন্যে মনটা খুব খারাপ। কেন জানি না, কেবল মনে হচ্ছিল তিনি বোধহয় বেঁচে নেই। এই অবস্থায় একটি সন্ন্যাসী দলের সঙ্গে দেখা। তারা পূব থেকে পশ্চিমে আসছিলেন। কাছাকাছি আসতে আমি হাঁটু গেড়ে প্রণাম করলাম। সন্ন্যাসী তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে রূঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিয়া মাংতা? বললাম আমার মনের কথা। মায়ের জন্য মনটা বড় খারাপ, মায়ের খবর চাই। সন্ন্যাসী তেমনই রূঢ় কণ্ঠে বললেন, হাম কিয়া জানে। আমি তখনও তেমনি হাঁটু গেড়ে বসে আছি আর মনে মনে ভাবছি, ইনিও জানেন না। কি করেই বা জানবেন? কোথায় বাংলাদেশের ফরিদপুর জেলার একটি গ্রাম, আর কোথায় হিমালয়ের পার্বত্য অঞ্চল? আমারই জিজ্ঞেস করা ভুল হয়েছিল। সন্ন্যাসী আমাকে চোখ বন্ধ করতে বললেন। আমি দেখলাম আমাদের সেই গ্রামের বাড়ি, উঁচু দাওয়াওয়ালা সেই ঘর, যে ঘরে মা থাকতেন। তিনি বিছানায় শুয়ে, আমার বৌদিরা বোনেরা তার শুশ্রূষা করছেন। তিনি রক্ত আমাশয়ে ভুগছেন। চিৎকার করে জিজ্ঞেস করলাম, মা বেঁচে যাবেন তো সন্ন্যাসী বাবা? জরুর, সন্ন্যাসীর জবাব।